এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল। রাতের আধারে নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল দুজনের, আহত আরও ৩ জন হাসপাতালে ভর্তি। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। ৪ বছরে সিলেটে 850 দুর্ঘটনায় নিহত 944 জন। মোটরসাইকেল সহ 3 চাকার যান চলাচলে বেড়েছে দুর্ঘটনা, বেহাল রাস্তাও কারণ। ৫ আগস্টের পর সিলেটের ভোলাগঞ্জে 50 একর সরকারি জমির সীমানা প্রাচীর ভাঙে একটি চক্র। এরপর থেকেই চলছে পাথর লুট, বসেছে শতাধিক পাথর ভাঙা কল, নেওয়া হয়নি ব্যবস্থা। এবং ময়মনসিংহে পাটকল কর্পোরেশনের 84% জমি ব্যক্তির নামে রেজিস্ট্রি হয়েছে মাত্র 5.5 লাখ টাকায়। তদন্তে দুদক, দলিল ও ডিক্রি স্থগিত আদালতের। আমন্ত্রণ বিভাগীয় সময়ে আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি ওমরিনা। কৃষি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহার না করা সহ ৩ দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। দশম গ্রেডে কোনো কোটা থাকবে না, অর্থাৎ বিএসসি এবং ডিপ্লোমাধারী যারা কৃষিবিদ আছেন সবাই যাতে দশম গ্রেডে পরীক্ষা দিতে পারে সেটা সুযোগ দিতে হবে আমাদেরকে। আন্দোলনের যতগুলো অহিংস পদক্ষেপ স্টেপ রয়েছে আমরা সব স্টেপগুলো পালন করেছি। আমরা চাই এই দশম গ্রেডটা হচ্ছে আমাদের সবার জন্য মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে যাতে এখানে আমরা নিয়োগ পাই। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 11:30 থেকে যে কৃষিবিদদের 3 দফা দাবিতে কৃষি ব্লকেট কর্মসূচি যেটির এখনো পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনটি অবরোধ করে এটি বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আজকে সকাল 11:30টায় হাওড় এক্সপ্রেস ট্রেনটি 1 ঘন্টা আটকে রেখে সেটি ছেড়ে দেওয়া হলেও এই যে মহুয়া কমিউটার ট্রেনটি এটি আটকে রাখা হয়েছে এবং এখানে অবরোধ করার ফলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার এবং ঠাকুরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেস কিন্তু আটকা রয়েছে এবং তারা যেটি বলছেন যে তাদের যে 3 দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা দীর্ঘ 6 মাস ধরে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে তাদের যে দাবি সেই দাবির সুস্পষ্ট সুরাহা না হওয়ার কারণে কিন্তু আজকে তারা এই অবরোধ তারা করছেন এবং তারা বলছেন যে তাদের এই বিষয়ে তার কোনো ধরনের সুস্পষ্ট বার্তা তারা না পাওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি অর্থাৎ ব্লকেট কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং তারা যেটি বলছেন যে 10ম গ্রেডের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপসহকারী বৈজ্ঞানিক যে কর্মকর্তা সেটি ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য বরাদ্দ সেটি উন্মুক্ত করা এবং নিয়োগ পরীক্ষা ব্যতীত যে 9ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে এবং যে বিএসসি যারা কৃষিবিদ রয়েছেন তাদেরকে ছাড়া অন্য কেউ আসলে ডিপ্লোমা ডিগ্রিধারীরা কৃষি নামের আগে কৃষিবিদ লিখতে পারবে না, এমন আসলে 3টি দাবি জানিয়ে তারা দীর্ঘদিন যাবত 5-6 মাস যাবত তারা আন্দোলন করছেন, স্মারকলিপি দিয়েছেন এবং আজকে তারা আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট সুরাহা থাকতে হবে। তবে এই অবরোধের কারণে কিন্তু যারা রেলে আছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে দ্রুত যেন এবং এই চরম গরমে আসলে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে। নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী পরিবেশ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, 2 পক্ষের সংঘর্ষে নেত্রকোনায় প্রাণ গেল 2 জনের।
দীর্ঘদিন ধরে সদর উপজেলার জামাটি গ্রামে জমি ও অর্থ লেনদেন নিয়ে বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য দোজাহান ও রফিকের মধ্যে। শনিবার রাতে গ্রামের বাড়িতে ফিরছিলেন দোজাহান। এ সময় তার উপর হামলা চালায় প্রতিপক্ষ রফিক ও তার সমর্থকরা। খবর পেয়ে দোজাহানের সমর্থকরাও পাল্টা হামলা চালায়। এতে প্রাণ হারান দোজাহান ও নূর মোহাম্মদ নামে দুজন। আহত হয়েছেন আরও ৩ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। আমার স্বামীর কাছে যে টিয়া পয়সা নিছে এটি চাইবো দেখিয়ে তারা সবাই আরো মানুষ লইয়া আমার স্বামীর এই যে কালকে দোহানগুলো রাস্তার মাঝে আক্রমণ করিয়া ওরা ফোনটা থামায় আমার বাইরে ফোনটারও কুবাইয়া পুষ্কুনি মাঝে ফেলায়। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মূলত ঘটনার সূত্রপাত। পরবর্তীতে আমরা এখানে এসে আসলে পুরুষ কাউকে পাইনি। আমরা 3 জন মহিলাকে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, নেত্রকোনা। এই মুহূর্তে নেত্রকোনায় ঘটনাস্থলে আছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছে তার কাছে। যে নেত্রকোনা জেলার যে এই জামাটি গ্রামে সদর উপজেলার যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, তো এখানকার যে এই দুজাহান, যিনি এই মৌগাতি ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন সাবেক এবং বিএনপির ওয়ার্ডের সদস্য ছিলেন, তিনি গতকালকে যখন জেলা কাউন্সিল শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন, তখন তার সাথে মোটরসাইকেলে ছিলেন যে মাতু নামের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, তার পিছনে তিনি বসা ছিলেন। তো এই যে নবী হোসেন, এই জামাটি গ্রামের নবী হোসেনের বাড়ির সামনের এই পুকুর পাড়ে তাকে তখন এই অতর্কিতে হামলা করে এবং অতর্কিতে হামলা করার পরে এই তাকে মেরে এই পুকুরটায় ফেলে রাখা হয়। পরবর্তীতে তার সাথে যে মাতু ছিলেন, সেই মাতু নেতৃত্বে আরো কিছু মানুষ নিয়ে ওই রফিকের বাড়িতে, নূর মোহাম্মদের বাড়িতে হামলা চালালে নূর মোহাম্মদ নামের একজন আহত হয় এবং পাশাপাশি আরো যারা গ্রামের এবং বাড়ি ঘরের মানুষ এসে এই হামলায় একত্রিত হয় এবং তখন দেখা যায় যে মনোয়ারা নামের যে ওই নূর মোহাম্মদের মা এবং রফিক এবং নূর মোহাম্মদ 3 জন এই আহত হলে নূর মোহাম্মদকে ডাক্তার মৃত ঘোষণা করেন। দুজাহান এবং নূর মোহাম্মদ দুজনকেই নেত্রকোনা জেলা সদর হাসপাতাল নিলে মৃত ঘোষণা করেন। আরও যে 3 জন ছিলেন, 3 জনের মধ্যে ওই মনোয়ারা এবং রফিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মুমূর্ষু অবস্থায়। তো এই যে একটা পরিকল্পিত, এই পুলিশ এবং স্থানীয়রা যারা বলছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই দুজাহানকে মারার পরবর্তীতে যে এই নূর মোহাম্মদের বাড়িতে হামলা হয়েছে, এটিও পূর্ব পরিকল্পনা ছিল বলে তারা দাবি করছেন। কারণ এখানকার যে যার কথাটা আসছে, যিনি মাতু, তিনি হচ্ছে এর আগে একটি এই মামলা, এই সমিতির অর্থ আত্মসাতের মামলায় আসামি ছিলেন এবং নূর মোহাম্মদ ছিলেন ওই মামলার সাক্ষী। তো মানুষের যে ধারণাটা, এখানকার মানুষ যে বলছেন যে এটি একটি খুবই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে যাতে কোনো ধরনের সাক্ষী না থাকে, এরকম ধরনের এলাকাবাসী বলছেন। তো এই ছিল আমার কাছে এই হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়। বিভাগীয় সময় আরও থাকছে। জামালপুরে তীব্র নদী ভাঙন, 1 মাসে বিলীন শতাধিক বাড়িঘর, ফসলি জমি, হুমকিতে বহু স্থাপনা। পানি কমলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা, বলছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে আরও আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের বিআরটিএর আঞ্চলিক কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে আছেন বিআরটিএর উপপরিচালক মোহাম্মদ ডালিম উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখলাম যত দিন যাচ্ছে সড়কের দুর্ঘটনা আর বেড়েই যাচ্ছে। এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছেন বিআরটি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ ডালিম উদ্দিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাকে একটা বলবেন, আপনি এই যে 21 সাল থেকে যদি 24 সাল পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি, প্রতি বছরই কিন্তু ঘটে এই দুর্ঘটনায়, এটা কারণটা আপনি কি মনে করছেন? ধন্যবাদ সময় টিভিকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য। আসলে সড়ক দুর্ঘটনা ঘটছে একাধিক কারণে, যেমন রাস্তার মাঝে বিভিন্ন ধরনের গাড়ি চলছে, সেখানে মোটরসাইকেল আছে, 3 হুইলার আছে, আনরেজিস্টার গাড়ি আছে, যেগুলোর কারণে ম্যাক্সিমাম টাইমই সড়ক দুর্ঘটনা ঘটছে। এবং সর্বশেষ আমরা যেটা আমাদের সিলেট টু ঢাকা রোডে যেটা 6 লেনের কার্যক্রম চলছে, 6 লেনের কার্যক্রমের জন্য রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে, বিভিন্ন জায়গায় মাটি উঠানো হচ্ছে, রাস্তার উপরে মাটি চলে আসছে, যার ফলে ড্রাইভাররা যখন ড্রাইভ করতে যায়
যে কোনো গাড়ির ক্ষেত্রেই রেকলেস ড্রাইভটা করতে পারছে না, যার ফলে আস্তে আস্তে দুর্ঘটনা বাড়ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যে কীভাবে সড়ক দুর্ঘটনা কমানো যায়। আমরা বিআরটি এর পক্ষ থেকে প্রতিদিনই আমরা মোবাইল কোর্টে বের হই, জেলা প্রশাসনের সহায়তায়, আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সহায়তায়। এবং কীভাবে এটা কমানো যায় আমরা চেষ্টা করছি যাতে করে এটা মিনিমাইজ করা যায়, সহনীয় পর্যায়ে সড়ক দুর্ঘটনা রাখা যায়। এবং সবাই যদি যৌথভাবে চেষ্টা করি, আমরা মালিক, শ্রমিক, বিআরটিএ, পুলিশ, জেলা প্রশাসন সবাই মিলে চেষ্টা করি, তাহলেই আমাদের এই সড়ক দুর্ঘটনা হ্রাস করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ বলছে সিলেটে প্রায় 40,000 সিএনজি অটোরিকশা চলাচল করছে। এই সিএনজি অটোরিকশা আসলে রেজিস্টার কতটা সিএনজি অটোরিকশা আছে এবং লাইসেন্স ছাড়া যে অটোরিকশাগুলো চলছে সেগুলো দমনে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আসলে আমরা সিলেট থেকে 19,000-এর মতো রেজিস্টার সিএনজি আছে, যেটা আমার বিআরটি এর মাধ্যমে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এবং রেজিস্ট্রেশনের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আমরা সদর কার্যালয়ের মাধ্যমে আমাদের যে মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রিতে আমরা কাগজপত্র পাঠাইছি। আমাদের যে 3 হুইলার নীতিমালা, সেই নীতিমালা ঢাকা চিটাগাংয়ের জন্য আছে, কিন্তু আমাদের সিলেট মহানগরের জন্য কোনো সিএনজি বা 3 হুইলার নীতিমালা নেই। যখন নীতিমালাটা হবে আমরা সেখানে সব কিছু প্রেসক্রাইব লেখা থাকবে, তার লাইফ টাইম, তার কতটুকু চলতে পারবে, সে কতদিন কীভাবে চলবে, ডিটেলস থাকবে। তখন আমরা এটাকে আরও মিনিমাইজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বিভিন্ন আইন এবং হাইকোর্টের আদেশেও সিএনজি অটোরিকশাগুলো হাইওয়ে থেকে সরানো যাচ্ছে না, এর কারণটা কি মনে করেন আপনি? আসলে সিএনজি যেগুলো হাইকোর্ট বা মহামান্য হাইকোর্ট যেগুলো অর্ডার দেয়, মহামান্য হাইকোর্টের কী প্রেক্ষিতে সেটা ওনারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা যেগুলো আনরেজিস্টার্ড সিএনজিগুলো চলছে সেগুলো আমরা যৌথভাবে অভিযানের মাধ্যমে সেগুলো সরানোর চেষ্টা করছি। সেখানে পুলিশ প্রশাসন এবং আমরা যৌথভাবে কাজ করছি। এবং আমাদের যে নীতিমালার যদি হয়ে যায় তখন আমরা এগুলো সম্পূর্ণভাবে কাজ করে আমরা কতটুকু চলবে, সিলেট শহরের মধ্যে কতটুকু থাকবে, সিলেট বাইরের মধ্যে কতটুকু থাকবে, সব কিছু ওখানে ডেসক্রাইব করা থাকবে। তখন আমরা এটাকে আমরা মিনিমাইজ করতে পারবো যে হ্যাঁ ফিক্সড কতগুলো চলবে রাস্তায়। বিশেষজ্ঞরা বলছে 6 লেন হলে দুর্ঘটনা কমে যাবে, আপনি কি তার সাথে একমত কিনা? অবশ্যই আমরা যেমন এখন তো 2 লেন রাস্তার মধ্যে বিভিন্ন গাড়ি বিভিন্নভাবে চলছে। 6 লেন হলে একটা লেন শুধুমাত্র ছোটো গাড়ির জন্য থাকবে, কম স্পিড ভেহিকেলের জন্য থাকবে, তখন দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে আমি এটা বিশ্বাস করি। এবং যেগুলো গাড়ি স্পিডি, যেগুলো স্পিড বেশি, সেগুলো একটা লেন আলাদা থাকবে, তারপরে একটা লেন, তারপরে ছোটো গাড়ির জন্য সিএনজি মোটরসাইকেলের জন্য কিন্তু আলাদা লেন থাকবে। তখন স্বাভাবিক নিয়মেই এই অ্যাক্সিডেন্টটা কিন্তু কমবে। ধন্যবাদ। শুনছিলেন সিলেটের আঞ্চলিক কার্যালয়, বিআরটির আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ ডালিমউদ্দিন বলছিলেন সিলেট অঞ্চলের যেই দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা রোধকল্পে আগামী 6 লেন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলের যে দুর্ঘটনা বেড়েছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। 24-এর 5 আগস্ট ভেঙে ফেলা হয় সিলেটের ভোলাগঞ্জের পর্যটন কর্পোরেশনের জমির সীমানা প্রাচীর। এরপর থেকেই সাদা পাথর এলাকা থেকে পাথর লুট হওয়া শুরু হয়। অথচ বর্তমানে সরকারি জায়গায় বসানো হয়েছে শতাধিক পাথর ভাঙা কল। এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। নতুন সীমানা প্রাচীর নির্মাণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। দেগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সিলেটের ভোলাগঞ্জে একটি প্রভাবশালী চক্র পর্যটন কর্পোরেশনের 50 একর সরকারি জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এরপর থেকেই রেলওয়ে বাংকার ও সাদা পাথর এলাকা থেকে পাথর লুট হওয়া শুরু হয়। বর্তমানে সরকারি জায়গায় বসানো হয়েছে পাথর ভাঙা কল, যার কার্যক্রম চলছে দিনরাত। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই কর্মযজ্ঞে প্রশাসন ছিল অনেকটা নীরব ভূমিকায়। আমাদের গ্রামে বহিরাগত মানুষ অনেক আছে, কাজ করে, এরা ওয়াল টাল ভাঙছে, আপনার ডিলটির নিচে লুটপাট করছে। তারাই সরকারে বলে তুলে উঠে যেতে চলে যায়, তখন আসি আবার আইসা মালটা পালাই আবার। স্থানীয় একটি পক্ষ সরকারি জমি দখলের অভিযোগ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেন তিনি। শাহাবুদ্দিন সাহেব যদিও সরাসরি লুটপাটের সাথে স্পটে উপস্থিত না থাকলেও ওনার নির্দিষ্ট একটা বলয় ছিল, সেই বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। ছাত্র অথবা সমন্বয় পরিচয় দিয়ে কেউ এখানে ভাঙচুর করে নাই। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন সাহেবের দখলে ছিল দীর্ঘদিন। সাংবাদিক সম্মেলন সবাইকে অবগত করেছি যে এটা রক্ষা করেন, কিন্তু কেউ তো
তখন এগিয়ে আসে নাই। এখন সবার দায় আমার উপরে দিয়ে সবাই এখন বাঁচতে চায়। এদিকে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আবার দেয়াল দিব, কিন্তু ওই আগে একটা প্রসিডিউর শেষ হলে পরে তখন আবার নতুন করে পাঠানো যাবে, তখন আবার কাজ শুরু করতে হবে। এটার সাথে যে বা যারাই জড়িত থাকুক, সেটা আমার ডিপার্টমেন্টের হোক, আমার ডিপার্টমেন্টের যদি যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2023 সালে ভোলাগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্যয় করে 1.5 কোটি টাকা। এগুলো উদ্ধারের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করা গেলে নিশ্চিত করা যাবে বিচার ব্যবস্থা, এমনটি মনে করেন স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। বিভাগের সময় আরও থাকছে। জলাবদ্ধতার কবলে মৌলভীবাজারে 900 হেক্টর ফসলি জমি রোপা আমন চাষ নিয়ে অনিশ্চয়তা। কৃষি বিভাগ আশ্বাস দিলেও পানি নিষ্কাশনের সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। ময়মনসিংহে সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে অন্যত্র। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের 84% জমি ব্যক্তির নামে রেজিস্ট্রি হয়েছে মাত্র 5.5 লাখ টাকায়। ঘটনা জানাজানি হলে তদন্তে নামে দুদক। জালিয়াত চক্রের হদিস পেতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীও। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরের জেসি গুহ সড়কে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিত্যক্ত জায়গা আরওয়ার রেকর্ডে মালিক ছিলেন রেবতী মোহন দাস। 1963 সালে আইনি প্রক্রিয়ায় জমিটি আদমজি জুট মিলসের নামে হস্তান্তর হয়। পরে মিল বন্ধ হয়ে গেলে জমিটি সরকারি খতিয়ানভুক্ত হয়। কিন্তু দীর্ঘ 6 দশক পর 2022 সালে রেবতী মোহন দাসের ছেলে পরিচয়ে রবীন্দ্র মোহন দাস নামে এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। 2024 সালের 8 মে আদালত মামলা খারিজ করলেও এর আগে মামলা পরিচালনার ক্ষমতা মিরাস উদ্দিন নামে অন্য এক ব্যক্তিকে দেন রবীন্দ্র। এরপর নতুন করে ছানি মামলা আর চলতি বছরের 1 জুন ঘটে চমকপ্রদ ঘটনা। মাত্র 5.5 লাখ টাকায় বিক্রি হয়ে যায় 84 শতক জমি। দাতা হিসেবে নাম রবীন্দ্র মোহন দাসের, কিন্তু স্বাক্ষর করেন আদালতের সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মন। কোর্টের যে আদেশ, সে আদেশের কপি দিয়ে আমাদের বরাবর প্রেরণ করেন, তো সেটার ভিত্তিতে আমরা রেজিস্ট্রি করতে থাকি আর কি। তো এটা রেজিস্ট্রি করতে আমরা বাধ্য। কিন্তু রবীন্দ্র মোহন দাসকে খুঁজে পাওয়া গেল না মদনবাবু রোডের ঠিকানায়। আদালতে দেয়া গ্রামের ঠিকানাতে গিয়েও হদিস মেলেনি তার। স্থানীয় ইউপি সদস্যের ভাষ্য, চর নীলক্ষিয়া ইউনিয়নের মহজমপুর গ্রামে দাস সম্প্রদায় নেই। আমার সকলকে চিনি, সকলের সাথে আমার সুসম্পর্ক, কিন্তু এই ধরনের ব্যক্তি আমার এলাকায় নাই। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আদালত দলিল ও ডিক্রি স্থগিত করেছে আর তদন্তে নেমেছে দুদক। গভর্নমেন্টকে সমন দেওয়া হয়েছে, সমনে গভর্নমেন্ট এখানে 90 দিন পার হওয়ার পর সে কোনো জবাব দেয়নি। এটা একটা ল্যাব ছিল। দুদক আসার পর তারা আবার গভর্নমেন্টকে আবার করে ছানি মোকদ্দমাটা করতেছে। একটা পিটিশন দিয়েছি যে ওই দলিল দিয়ে যাতে কোনো নতুন করে কার্যক্রম পরিচালিত না করতে পারে। বস্ত্র পাট মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে তাদেরকে বলেছি, যারা এই মামলার যারা বাদী এবং বিবাদী তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রুজু করার জন্য, এবং তাদেরকে পুলিশকে বলেছি তাদেরকে দ্রুত অ্যারেস্ট করার জন্য। জালিয়াতি চক্রের হদিস পেতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 1.5 লাখ মানুষের জীবনযাত্রা থমকে আছে একটি সেতুর অভাবে। প্রতিদিনই কষ্টের খেয়া পারাপারে নির্ভর করতে হয় তাদের। গেল 50 বছর ধরে সুনামগঞ্জের সুরমা নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জামালগঞ্জ উপজেলার মানুষ। উপজেলার প্রশাসন ও এলজিইডি বলছে সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এই কাজ শুরু হবে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। খেয়াঘাটের সরু সড়কে শতাধিক মানুষ দাঁড়িয়ে খেয়া নৌকার অপেক্ষা। ছাদবিহীন নৌকায় রোদ বৃষ্টি ঝড়ে ভোগান্তি নিয়েই পারাপার হন এলাকাবাসী। সুনামগঞ্জের সাচনা ও জামালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীতে সেতু না থাকায় খেয়া নৌকাই একমাত্র ভরসা এখানকার বাসিন্দাদের। হাসপাতাল, থানা, উপজেলা কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ সব সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত জামালগঞ্জে। অন্যদিকে 100 বছরের পুরনো ভাটি অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ও নৌবন্দর সাচনা। এ কারণে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বৃষ্টি যদি হয় তাহলে আমরা
অনেক দিক দিয়ে উপকৃত হব। শাসনা জামালগঞ্জ দীর্ঘদিনের স্বপ্ন আমাদের, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সাধারণ জনগণ আমরা চাইতেছি। প্রতিদিনই এই নদী দিয়ে শতাধিক বাল্কহেড, কার্গো ভেসেল সহ নানা নৌযান চলাচল করে। খেয়া নৌকার সঙ্গে এসব নৌযান ও ফেরির সংঘর্ষে প্রায় ঘটে নৌ দুর্ঘটনা। এতে গেল এক দশকে 15 জনের মৃত্যু হয়েছে। সেতুর অভাবে এই জনপদের 2.5 লাখ মানুষের জীবন মান উন্নয়ন থমকে আছে। এই যে কালকে এক ঘটনা, মনে করেন ডাক্তার পাইছে না, রুগীটা লইয়া যাইতে যাইতে ফেরি নৌকা না পাওয়াতে রুগীটা রাস্তার মধ্যে মারা গেছে। সেতু না হওয়াতে সমস্যাটা হচ্ছে আমাদের এই মাল আনা নেওয়াতে অনেক পরিবহন খরচ বাড়তেছে। উপজেলা প্রশাসন ও এলজিডি বলছে সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। সরকারি করার সংক্রান্ত কমিটি অনুমোদন দিলে আমরা নোয়া প্রদান করব, তারপর ঠিকাদার কাজ শুরু করবে। যদি সেতুটো হয়ে যায় তাহলে সকল বিষয়ে ওনাদেরও সুযোগ সুবিধা পাবে, আমরাও দ্রুত সেবাটা দিতে পারবো। 1200 মিটার দীর্ঘ ও 9.8 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 265 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। জামালপুরে যমুনা, জিঞ্জিরাম ও দশানী নদীর তীব্র ভাঙনের কবলে 3 উপজেলা। এতে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। গত 1 মাসে নদীতে বিলীন শতাধিক বসত বাড়ি, গাছপালা সহ ফসলি জমি। হুমকিতে স্কুল ও সেতু। পানি উন্নয়ন বোর্ড বলছে এই ব্যাপারে প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়ির পাশে চলে এসেছে নদী। যেটুকু সহায় সম্বল বাকি আছে তাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নদীগর্ভে। দিশেহারা বাসিন্দারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম, দশানী ও যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা। হুমকির মুখে ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেতু ও মসজিদ সহ নানা স্থাপনা। নদীর মধ্যে বাড়িঘর সব পড়ে গেছে, এখন কই থাকে কি সমাচার, খুব সমস্যা। আমার তো নেই কিছু নেই, বাড়ি যায় লাটকে যায় থাকি। দ্রুত গতিতে যদি ব্যবস্থা নেয় বাদের, তারা আমরা যেসব ঘর এখনো আছে আমরা থাকতে পারবো না, এই গ্রাম মুছে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানি কমলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। আর স্থায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা। নদীতে পানি কিছুটা বেশি রয়েছে, পানিটা কমলে আমরা ওটা জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব। গত 1 মাসে 3 উপজেলায় 5 শতাধিক বাড়িঘর, মসজিদ, কবরস্থান, কয়েক হাজার একর ফসলি জমি ও 2টি গুচ্ছগ্রাম নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। মৌলভীবাজারে জলাবদ্ধতার কবলে পড়েছে 2 উপজেলার প্রায় 900 হেক্টর ফসলি জমি। নষ্ট হয়ে গেছে চারা। এতে রোপা আমন চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ আশ্বাস দিলেও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিদ্যমান পাম্প হাউস দিয়ে পানি নিষ্কাশন সম্ভব নয়। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। অতিবর্ষণ ও উজানের ঢলে জলাবদ্ধতা দেখা দিয়েছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার মনু নদী প্রকল্পভুক্ত হাওর কাওয়া দিঘি এলাকায়। এতে ক্ষতির মুখে পড়েছে 2 উপজেলার অন্তত 6টি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি। জমিতে পানি থাকায় আমন চারা রোপণ করতে পারছেন না কৃষকরা। ক্রমেই রোপণের অনুপযোগী হয়ে পড়ছে চারা। আগে রোপণ করা ধানও পচে গেছে। এ অবস্থায় হাওরের পানি নিষ্কাশনের দাবি জানিয়ে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপিও দিয়েছেন কৃষকরা। কোনো জায়গার মাঝে আটু পানি, কোনো জায়গার মাঝে খমর পানি। পানি কারণ করতে হয়নি, আমার 8-10 জায়গায় আল চাষ করছি, প্রায় আমার 8,000 টাকা লস হয়ে গেছে। মৎস্যজীবী সুবিধার্থে তারা এই পানিটা নিষ্কাশন কম করে। 3-4 দিন বৃষ্টি হয়েছে, ওয়ার যে পানি জলাবদ্ধ হয়েছে, এইগুলা পাম্প হাউসে কোনো পানি ইচ্ছে না। গত বছরও পানির কারণে আমরা আমন দান করতাম পারছি না। এবছরও আমরা পানির কারণে আমরা 20 তোলা সব বুড়াই লইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত এই পানি নিষ্কাশন সম্ভব নয়, তবে কৃষি বিভাগ দেখাচ্ছে আশার আলো। তারা বর্তমানে যেভাবে যেসব জায়গায় ধান রোপণ করতে চাচ্ছে ওইসব জায়গায় ভাদ্র মাসে হাওয়ার পানির লেভেল দেখা লাগবে প্রায় 7.6, 7.7। তো বর্তমান যে পাম্প হাউস, সেই পাম্প হাউসে ভাদ্র মাসে এই পানির লেভেল রাখা সম্ভব না। আমাদের নজরদারি হলো যে আমরা 24 ঘন্টায় 6টি নিষ্কাশন পাম্প আমরা চালু রাখছি এবং যতটুকু পারা যায় ইনশাআল্লাহ এটা পানিটা মানে নিয়ন্ত্রণে রাখবো। কৃষি বিভাগের তথ্য, এবছর মৌলভীবাজার জেলায় 98,035 হেক্টর জমিতে রোপা আমন চাষের আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,91,059 মেট্রিক টন।
সময় সংবাদ, মৌলভীবাজার। শেরপুরে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও জাগ দেয়া নিয়ে বিপাকে কৃষক। চলতি মৌসুমে 1911 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এ পর্যন্ত কাটা হয়েছে 1300 হেক্টর জমির পাট। বিঘা প্রতি পাটের 10 থেকে 12 মণ করে ফলন পেয়েছেন চাষিরা। ফলনে খুশি হলেও স্থির পানির জলাশয় সংকটে বাড়তি খরচে সেচের পানিতে পাটের জাগ দিতে হয়েছে, যা বাড়িয়েছে কৃষকের ব্যয়। এই অবস্থায় লোকসান কাটাতে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 11 জুলাই ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা এলাকা থেকে নিখোঁজ হয় 4 বছর বয়সী শিশু সাদাফ হোসেন। 15 জুলাই ওই এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এই ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় হত্যা মামলা করা হয়। 28 আগস্ট এই ঘটনার প্রতিবাদে গফরগাঁও রেলওয়ে স্টেশনে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন এলাকাবাসী। গত সরকার আমলে হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় প্রভাবশালী একটি চক্র খেলার মাঠ সহ বিভিন্ন সরকারি স্থাপনা দখল করে। সরকার পতনের পর তারা গা ঢাকা দিলেও তাদের লোকজন গ্রামবাসীর খেলার মাঠ মেরামতে বাধা দেয়। এর প্রতিবাদে 28 আগস্ট সৈয়দপুর সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। গোপন সংবাদের ভিত্তিতে 28 আগস্ট গভীর রাতে নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা 5 জনের মধ্যে 3 জন ভারতে পালিয়ে যায় ও 2 জনকে আটক করা হয়। পালিয়ে যাওয়া 3 জন ভারতে গিয়ে আটক হলে 29 আগস্ট তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কলমাকান্দা থানায় হস্তান্তর করে বিজিবি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রেল পথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল। রাতের আধারে নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, প্রাণ গেল 2 জনের। আহত আরও 3 জন হাসপাতালে ভর্তি। এবং সড়কে থামছে না মৃত্যুর মিছিল। 4 বছরের সিলেটে 850 দুর্ঘটনায় নিহত 944 জন। মোটরসাইকেল সহ 3 চাকার যান চলাচলে বেড়েছে দুর্ঘটনা। বেহাল রাস্তাও কারণ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থেকে 3টায় দেখবেন সময় সংবাদ। বিভাগীয় বিশেষ সংবাদ জানতে চোখ রাখুন বিকাল 5টার সংবাদে।